কলকাতা টিভিতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। শুরু করছি বাংলা বলছে। চোপড়াকাণ্ডের রেশ এখনো কাটেনি, তার মধ্যে আরও একটি সালিশি সভা ডাকার ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে চর্চা চলছে এবং এবার জেলার নাম পূর্ব বর্ধমান, জামালপুরের ঘটনা। সেখানে কুবাজপুরে এই সালিশি সভা ডেকেছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব, এমনটাই অভিযোগ। এবং এই ঘটনার জেরে সালিশি সভায় উপস্থিত থাকতে বলা হয়েছিল একটি পরিবারকে। তারা নির্দিষ্ট দিনে ওই সালিশি সভায় উপস্থিত না থাকার কারণে বেধড়ক মারধর করা হয় এই পরিবারের সকলকে। গত 14ই জুনের ঘটনা এবং সেই ঘটনার প্রেক্ষিতে পরিবারের পক্ষ থেকে ইতিমধ্যে প্রশাসনকে, মুখ্যমন্ত্রীকে জানানো হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে গোটা ঘটনা তদন্ত করে দেখা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে। যদিও এখনো পর্যন্ত আতঙ্কে ঘরছাড়া ওই পরিবার। তাদের মাঠের ফসল মাঠেই শুকিয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। তারা আগামী দিনে কি করে বাঁচবেন, প্রশাসনিক সহযোগিতা চাইছেন তারা। যদিও স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি এই ঘটনার সঙ্গে তাদের কোনো যোগ নেই, এমন কোনো সালিশি সভার আহ্বান করা হয়নি তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে। একদিকে যখন এই সালিশি সভা নিয়ে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব বারংবার বার্তা দিয়েছে, একজন বিধায়ক পর্যন্ত শোকজ করা হয়েছে হামিদুল রহমানকে, তারপরেও এই ঘটনা উত্তরবঙ্গের পর এবার দক্ষিণবঙ্গে। অন্যদিকে মুখ্যমন্ত্রী একই রকমভাবে সরকারি জমি জবরদখল নিয়ে বার্তা দিয়েছিলেন। তার জেরে আমরা দেখেছিলাম দেবাশিস প্রামাণিক নামে উত্তরবঙ্গের এক জেলা নেতাকে গ্রেপ্তারও করা হয়েছিল। আজকে আবার শিলিগুড়ি জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদের এক নেতা, তাকে দিল্লি থেকে গ্রেপ্তার করা হয়েছে। তিনিও তৃণমূল কংগ্রেসের গুরুত্বপূর্ণ নেতা, তার সঙ্গেও দলের উচ্চ নেতৃত্বের যোগাযোগ রয়েছে, এমনটাই জানতে পারা যাচ্ছে। এবং সেই নেতার পাশাপাশি একজন বিজেপি নেতাকেও গ্রেপ্তার করা হয়েছে। যদিও বিজেপি ও নেতার দাবি তিনি শুধুমাত্র বিজেপি সমর্থক বলেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। এই বিষয়গুলি যেমন রয়েছে আজকের দিনের, অন্যদিকে অবশ্যই শপথ সংঘাত নিয়েও আজকে খবর রয়েছে। তার কারণ একদিকে যেমন আজকে সেই দুই বিজয়ী প্রার্থীর শপথ আজকে হয়েছে বিধানসভায়, কিন্তু সেই শপথ হয়ে যাওয়ার পরেও সেই বিতর্ক যেন শেষ হয়ে হইল না শেষ। ফের রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি একটি পোস্ট করেছেন সমাজ মাধ্যমে এবং সেখানে তাঁর দাবি বিধানসভায় যেভাবে শপথ গ্রহণ করিয়েছেন স্পিকার তা আইনসম্মত হয়নি। তিনি রাষ্ট্রপতির কাছে গোটা বিষয়টি জানিয়েছেন। যদিও বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় তিনি অনড়, তাঁর বক্তব্য আইন মেনেই যা করার করেছেন। এই বিষয়গুলি নিয়ে আজকে চর্চা চলবে বাংলা বলছেন মঞ্চে। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট অতিথিরা, দর্শকদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো। আমাদের সঙ্গে রয়েছেন রাজ্য বিজেপির মুখপাত্র দীপঙ্কর সরকার, আমাদের সঙ্গে রয়েছেন প্রদেশ কংগ্রেসের মুখপাত্র পার্থ মুখোপাধ্যায় এবং রয়েছেন সিপিআই এর মুখপাত্র গৌতম রায়। আপনাদের সকলকেই কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই। যে আলোচনায় একদম প্রথমে যাব, সালিশি সভা। যে সালিশি সভার ক্ষেত্রে একদম প্রথমে আমরা দর্শকদের শোনাবো যারা আক্রান্ত হয়েছেন সেই পরিবারের সদস্যরা কি অভিযোগ করছেন এবং তৃণমূল কংগ্রেসের যে স্থানীয় নেতৃত্ব আজাদ রহমান, তার বিরুদ্ধে যে অভিযোগ তিনি বা পাল্টা কি দাবি করছেন। প্রথমে আমরা শোনাই দর্শকদের। 2 জুন সালিশি সভা ডেকেছিল। কোথায়? আজাদ রহমানের অফিসে। সেটা কোথায়? জায়গাটা কোথায়? চকদিঘি তৃণমূল পার্টি অফিসে। হ্যাঁ, দিয়ে আমরা যাব না বলেছি বলে 14 তারিখে রাতের বেলায় আমাদের মারধর করে। বাড়িতে জুনার 30 ঢুকেছিল রাতের বেলায়, দিয়ে ছেলেকে প্রচন্ড মারধর করে, ওর গলায় পা দিয়ে দাঁড়ায়, দিয়ে ওর বাবা আর আমি আটকাতে যাই বলে তাই জন্য আমার গলায় আমাকেও মারধর করে, আমার ওর বাবাকেও মারধর করে, আমাকে শ্লীলতাহীন করে। আমার কোর্টে মামলা চলছে দীর্ঘ 6 বছর ধরে। তো এই মামলা আমি কোর্টের মধ্যে নিষ্পত্তি চাইছি, ঠিক আছে? তো আমি কোনো রকম সালিশি সভায় যেতে চাইনি। এটা 13 তারিখে আমার বাড়িতে ওরা আজাদ রহমানের নির্দেশে ওরা বলে যে আমাদের ঘরে আজাদ রহমান পাঠিয়েছে, ঠিক আছে? আমরা আজাদ রহমান পাঠিয়েছে তাই আমরা এসেছি বলতে, ঠিক আছে? আমার বাড়িতে প্রায় 30 লোক আসে 13ই জুন, ঠিক আছে? এবং বলে যে 13ই জুন যদি তোমরা না যাও, 14ই জুন যদি তোমরা এই সালিশি সভায় হাজির না হও, তাহলে কিন্তু তোমাদের ভয়ঙ্কর পরিণত হবে। আর যে অভিযোগটা ওরা করেছে সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ। এই বিষয়ে আমি কিছু জানি না, আমি অঞ্চল পার্টির বিষয়ে কোনো মীমাংসাও ডাকিনি, কারণ আমার কাছে যতদূর খবর আছে এটা কোর্টে মামলা চলছে। আর যেটা 14 তারিখে আপনি বললেন যে একটা ঝামেলা হয়েছে, সেটা তো গ্রাম্য ঝামেলা, আমি খবর পেয়েছি। এই বিষয়ে আমি কিছু জানি না, উনি যে অভিযোগ করেছেন সম্পূর্ণ মিথ্যা। আমরা শোনালাম
দুপক্ষেরই বক্তব্য, এবং আমি প্রথমে আসবো এই বিষয়ে রাজ্য বিজেপির মুখপাত্রর কাছে। কিভাবে দেখছেন এই ঘটনাকে? বারংবার এই সালিশি সভার অভিযোগ উঠছে, যদিও স্থানীয় তৃণমূল নেতৃত্ব বলছেন তিনি কিছুই জানেন না। শুভ সন্ধ্যা, সকলকে ধন্যবাদ জানাই কলকাতা টিভি দর্শকদের। দেখুন, আমরা বারবার বলেছি যে তৃণমূলের এক একটা পার্টি অফিস এক একটা সুপ্রিম কোর্ট হাইকোর্টের স্থান দখল করেছে। এরা এক একটা বিচারালয় হয়ে গেছে। আজাদ রহমানের মতন বিচারক তো আমরা দেখছি যে বাংলার বিভিন্ন জায়গায় এরকম বিচারকের সমষ্টি, সব তৃণমূলের নেতারাই বিচারক হয়েছেন, শেখ শাহজাহান থেকে শুরু করে আজকের এই আজাদ রহমান পর্যন্ত। দেখুন, যে মহিলা অভিযোগ করছে তিনি কত বিভৎস, তিনি কাঁদছেন আপনার চ্যানেলের টেলিভিশনের সামনে দাঁড়িয়ে। তিনি বলছেন তার শিরদানি হয়েছে, তার ছেলেকে ফেলে পাঠিয়েছে। মানে বিচার এবং বিচারক এবং যিনি বিচার করছেন তার দলের লোক, তিনিই আবার সাজা দিচ্ছেন। এখানে শাসক, মানে যিনি শাসক এবং বিচারক এক ব্যক্তি, এরকম কাজ তৃণমূল কংগ্রেসের রাজত্ব হচ্ছে। কেন এগুলো হচ্ছে? সত্যি সত্যি কেন এই আজাদ রহমানের জন্ম হবে? কেন তৃণমূলের পার্টি অফিসে এটা করতে হবে? মমতা ব্যানার্জি তো আজ নয়, মমতা ব্যানার্জি আমরা ছেড়ে দিলাম। মমতা ব্যানার্জি ক্ষমতা দখলের পর এবছরই তৃতীয় টার্মে আসার পর তিনি তো এগুলো বলেছিলেন যারা তৃণমূলের এই সমস্ত যোগাযোগ থাকবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমরা কোথায় কঠোর ব্যবস্থা কিন্তু দেখলাম? ঘটনাগুলো কিন্তু প্রতিনিয়ত যাই ঘটুক, শুধুমাত্র এখানে বিজেপি বলে তো কাউকে করেনি, সাধারণ মানুষকে করেছে। ভাবতে হবে সাধারণ মানুষ কতটা আতঙ্কিত আছে, কতটা ভয়ে আছে তৃণমূলের এই অত্যাচারের বিরুদ্ধে। প্রদেশ কংগ্রেসের মুখপাত্র পার্থ মুখোপাধ্যায়ের কাছে আসবো। এই যে এটা তো তৃণমূল কংগ্রেসও জানে যে এই ঘটনাগুলো যখন দলের নিচু তলার নেতারা করে, তার জেরে দলের একটা সার্বিক ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়। যদিও সেই সার্বিক ভাবমূর্তি ক্ষুণ্ণ হওয়ার চিত্র বা তার প্রতিফলন আমরা ভোটের অঙ্কে দেখি না, কিন্তু একটা ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় বা একটা মানুষ যে ক্ষুব্ধ হয় সেটা পরিষ্কার। তারপরেও পদক্ষেপ কেন হয় না বলে আপনারা মনে করেন? এই যে হ্যাঁ, শুভ সন্ধ্যা। প্রথমে দেখুন, আপনার প্রশ্নের মধ্যে আপনি যে ব্যাখ্যা করার সময় যে কথাগুলো বললেন তার মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ কথা লুকিয়ে আছে, যে ভোটে তো এর কোনো প্রচার পড়ে না, প্রতিফলন দেখা যায় না। এবং এই কথাটাই কিন্তু আমরা বারে বারে বিভিন্ন জায়গায় আমরা তৃণমূল কংগ্রেসের যত প্রতিনিধি, সরকারি বেসরকারি প্রতিনিধি, প্রত্যেকের মুখে একটাই কথা শুনেছি যে তোমরা অভিযোগ করে যাও, আমরা কিন্তু ভোটে জিতে যাচ্ছি, আমরা আগামী দিনেও ভোটে জিতব। এটাই কি ঔদ্ধত্য আনে? এটা তো ইতিহাস তাই বলছে, এটা তো একদম চোখের সামনে দেখতে পাচ্ছি। না হলে দেখুন, হ্যাঁ, একটা ঘটনা ঘটেছে কি, আজ থেকে হয়তো 5-6 বছর আগে এই বশির আলী বলে যে মানে যার ছেলে, সেই বশির আলীর বিবাহ হয়েছিল একজনের সঙ্গে, এবং সেখানে একটা মামলা, হ্যাঁ, সেখানে নানা রকমের সমস্যা হয়েছিল, সাংসারিক সমস্যা, এবং একটা বিবাহ বিচ্ছেদের মামলাও চলছে, আইনি পথে চলছে। কিন্তু মনে রাখতে হবে একদমই আদালতেই চলছে, 3 তালাকের যে সাধারণ যে নিয়ম, যেটা মুসলিম পার্সোনাল ল, তা নয়, আইনি পথে চলছে। এবং আজকে দেখুন, আইনের পথে একটা কাজ চলছে। বারবার তো তৃণমূল কংগ্রেস বা অন্য যে কোনো রাজনীতির লোকেরা আমরা কি বলি, যখন একটা ঘটনা ঘটে, আইন যখন সেই ঘটনাটা যখন আইনের রাস্তায় যায়, তখন আমরা বলি যে আইনের পথে চলবে, এটাই তো স্বাভাবিক কথা। কিন্তু এখানে দেখুন, মামলা চলছে, তারপরেও কিন্তু তৃণমূল কংগ্রেস এই ঘটনাটা ঘটালো। এবার আপনি যেটা বলছেন, আপনি যেটা দেখাচ্ছেন আপনারা, যে অভিযোগ তারা অস্বীকার করছে। আপনি যদি গত মোটামুটি 2014-15 সাল থেকে যদি দেখেন, গত 10 বছর ধরে পশ্চিমবাংলার যাবতীয় মিডিয়ায়, প্রিন্ট হোক ইলেকট্রনিক হোক, দেখবেন দুটো লাইন পরপর এটা স্বতঃসিদ্ধ হয়ে দিনের পর দিন দেখতে পাবেন। প্রথম লাইন হচ্ছে অভিযোগের তীর তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, আর তার পরের লাইন হচ্ছে তৃণমূল অভিযোগ অস্বীকার করেছে। মানে গত 10 বছর ধরে পশ্চিমবাংলায় যা যা ঘটেছে, যা যা অভিযোগ ঘটেছে, সেটা প্রধানত তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে হয়েছে, এবং আজ অবধি সম্ভবত একটি অভিযোগও তারা স্বীকার করেননি যে হ্যাঁ, এটা আমাদের দোষ হয়েছে। এখানে শুনলাম কংগ্রেসের বক্তব্য একই রকম ভাবে অভিযোগ। ইতিমধ্যেই আমাদের সঙ্গে এই আলোচনায় যোগ দিয়েছেন আরো একজন বিশিষ্ট অতিথি, তৃণমূল কংগ্রেসের মুখপাত্র বসুন্ধরা গোস্বামী। আপনাকে কলকাতা টিভির পক্ষ থেকে স্বাগত জানাই। বসুন্ধরা, যে ঘটনা নিয়ে আমরা আজকে আলোচনা করছি, পূর্ব বর্ধমানের জামালপুরের ঘটনা, সেখানে আপনি জানেন যে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে আদালতে বিচারাধীন একটি মামলা নিয়ে সালিশি সভা বসানোর অভিযোগ, এবং সেই সালিশি সভায় সংশ্লিষ্ট পরিবার উপস্থিত না থাকার কারণে বেধড়ক মারধর করা হয়েছে। আদালতে বিচারাধীন মামলা এখন তৃণমূলের দলীয় কার্যালয় হবে? না, সেটা কখনোই হবে না। মমতা ব্যানার্জি তো বলেছেন যে সব জায়গায় সমস্ত সালিশি বন্ধ করতে হবে, এবং মামলা বা কোনো বিচারাধীন বিষয় আদালতের এখতিয়ারের মধ্যে যা থাকবে সেটা সেখানেই বিচার হবে। যে যারা করেছেন তারা অতি উৎসাহী,
এরকম করেছেন, তাদের দলের কাছে তাদের নিশ্চিত আমরা দেখলাম হামিদুল রহমানকে আপনারা একটা পদক্ষেপ করেছেন, এটা শোকজ করেছেন, তারপরেও আমরা দেখলাম শোকজের রিপোর্টটা তো পেতে হবে ওনার না যেমন হামিদুল রহমানকে করা হয়েছে, তারপরে আমরা দেখলাম তিনি বিধানসভার বাইরে দাঁড়িয়ে কি বক্তব্য রেখেছেন। আর আজকের ঘটনায়, জামালপুরের ঘটনায় তো এখনো শেখ আজাদ রহমান তৃণমূলের অঞ্চল সভাপতি, নিশ্চয়ই পদক্ষেপ করা হবে। এরকম সবসময় তো আপনাদের দেখিয়ে পদক্ষেপ করা সম্ভব না, কিন্তু পদক্ষেপ নিশ্চিত করা হবে। সিপিআই এর কাছে আসবো। গৌতম দা, কিভাবে দেখছেন তৃণমূল কংগ্রেসের এই যুক্তিকে? বিষয়টা খুব পরিষ্কার। তুমি যেটা বলছিলে আমার মনে পড়ছিল পুরনো একটা কথা, সেটা হচ্ছে আরাবুল ইসলাম তৃণমূলের নেতা চক ছুঁড়ে মেরেছিলেন একটা অধ্যাপিকা, রাইট? এটা মনে পড়লো আমার, এটা মনে পড়ার কথা। তারপরে তার বিরুদ্ধে কি ঘটনা ঘটেছে, কি করা হয়েছে আমার জানা নেই, আমি জানি না অন্তত, এবং পশ্চিমবঙ্গের মানুষও জানেন না। একটা জিনিস খুব পরিষ্কার, সেটা হচ্ছে সামাজিক মূল্যবোধটা একেবারে তলানিতে গিয়ে ঠেকছে, এবং যারা সরকার চালাচ্ছেন, গভর্নেন্স দিচ্ছেন, সে তাদের অ্যাবসলিউটলি এই দায় এবং দায়িত্ব বর্তায়। পার্টির সঙ্গে যদি সরকার গুলিয়ে যায়, একটা রাজনৈতিক দল আর একটা সরকার, আমি ভোট আপনাকে দিতে পারি, ভোট আমি আপনাকে না দিতে পারি, কিন্তু সরকারটা চলছে জনগণের সরকার, এবং সেই পশ্চিমবঙ্গবাসী হিসাবে আমার মুখ্যমন্ত্রী, আমার সরকার চলছে। তো সেই সরকার যদি সবার সরকার না হয়, সে সরকার যদি একটা বিশেষ রাজনৈতিক দলের সরকার, তাহলে স্বাভাবিকভাবেই সেই সরকারের সমালোচনা হবে। এই সমালোচনার কারণ হচ্ছে চোপড়াতে যে ঘটনা ঘটেছে, তারপরের ঘটনা জামালপুর, এবং এরকম ঘটনা প্রচুর ঘটেছে পশ্চিমবঙ্গে। আমরা বরুণ বিশ্বাসকে বলিনি, এরকম অনেক ঘটনা আছে পশ্চিমবঙ্গে। মাননীয় মুখ্যমন্ত্রী শাহজাহানকে বলছেন দারুণ ছিল, আমরা দেখতে পাচ্ছি একেবারে শুরু থেকে এই তো উত্তাপ বাড়ছে। বিষয় হচ্ছে দেখতে থাকুন আল্লাহ সবচেয়ে ভালো বলে। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। যে আলোচনায় আমরা ছিলাম সেখানে সেই সালিশির বিষয়টি নিয়েই চর্চা চলছে, এবং এখানেই আমার তৃণমূল কংগ্রেসের মুখপাত্র বসুন্ধরা গোস্বামীর কাছে যে প্রশ্ন, যে এর আগে সিপিএম এর আমলে বারংবার অভিযোগ উঠত যে লোকাল কমিটি স্থির করে দেবে কে কি দিয়ে ভাত খাবে, কে কি করবে, কে কি পড়বে, এটা একটা অভিযোগ ছিল আপনাদের বরাবর, আপনাদের দলের ছিল। আজকে তৃণমূল কংগ্রেস কি মানে সেই জুতোয় পা গলিয়েছে? না, অসম্ভব ব্যাপার, একেবারেই সেটা না। আমরা দেখে শিখেছি কি সাংঘাতিক ব্যাপার। মানে শিখেছেন তার মানে এগুলো কি ঘটছে? হ্যাঁ, শিখেছেন? হ্যাঁ, নিশ্চয়ই শিখে, তার মানে সেটা না দেখে শিখেছি বলতে, যে ধরনের সালিশি ওই লাল পার্টিদের অফিসে হতো, সেখান থেকে শিখেছি যে কি করণীয় নয়। এই মারাটা করণীয়, এই যে মারাটা, তাহলে এটা হচ্ছে, তার জন্য ব্যবস্থাও করা হয়েছে। 3 ঘন্টার মধ্যে অপরাধীকে গ্রেফতার করা হয়েছে। আজকের এই জামালপুরের ঘটনা এখনো অবধি কিছু না, হবে, নিশ্চয়ই হবে, কিছুক্ষণের মধ্যেই হবে। গ্রেফতার করে ছেড়ে দেওয়া হবে, সেখানে কেন ছেড়ে দেওয়া হবে? আমরা একদম আরাগুলের মতো অবস্থা। আজকে আমরা সেই বক্তব্য শুনেছি, তৃণমূল কংগ্রেসের নেতা ঠিক আপনার মতোই বলছেন, এমন কোন ঘটনাই তৃণমূল কার্যালয়ে হয়নি। ব্লক সালিশি সভায় ডাকা হয়নি, না তার কাছে হয়তো ইনফরমেশন নেই, সেই তো যদি ডাকা হয় পুলিশের কাছে কোনো ইনফরমেশন নেই, এবং পুলিশের প্রশাসনের কাছে চিঠি দিয়েছেন, মুখ্যমন্ত্রীর কাছে চিঠি দিয়েছেন ওই পরিবার, তারপরে তারা এখনো পর্যন্ত বাড়ি ফিরতে পারলেন না। এটা কোন প্রশাসন চলছে? এবং বাড়ি ফেরানো গেল না, অ্যাডমিনিস্ট্রেটর বাড়ি ফেরাতে পারছে, এবং যার বিরুদ্ধে অভিযোগ তিনি অঞ্চল সভাপতি। না, দেখুন কোথাও একটা মিসকমিউনিকেশনের জন্য যে আবেদন করেছেন বাড়ি ফেরার বা যা হয়েছে, সেটা ঠিক জায়গা মতো পৌঁছায়নি। না, জায়গা মতো পৌঁছেছে, পুলিশ বলছে জায়গা মতো খবরটা পৌঁছায়নি, না জায়গা মতো তদন্ত করে দেখছি, কিন্তু পুলিশ তদন্ত অবশ্যই করে দেখবে যে এই ঘটনায় কেউ দোষী আছে কিনা। কিন্তু যারা এই মুহূর্তে আতঙ্কে ঘর ছাড়া, তারা ঘরে ফিরতে পারছে না, এই বর্ষায় তাদের বাড়ি নষ্ট হয়ে যাচ্ছে, তারা খাবে কি বাকি বছরটা? না, তারা নিশ্চয়ই ঘরে ফিরতে পারবে, একটু সময় দিন। এখনই এখানে বসে 14 জুনের ঘটনা, আজকে 17 দিন পার হয়ে গিয়েছে, 5-21 দিন, তারপরে এখনো পর্যন্ত নিশ্চয়ই হবে। আরে সংবাদ মাধ্যমে তো কাজই এইটা। আমি আসবো বিজেপির কাছে, বিজেপি কিভাবে দেখছে ঘটনাটা? এখন না থাকে সেটা আপনারা ধরিয়ে দেবেন। দেখুন, সত্যি 14 জুলাইয়ের ঘটনা, আজ 14 জুন, হ্যাঁ, আক্রান্ত 14 জুনের ঘটনা। আক্রান্ত যে ফ্যামিলি, তারা ডিএমকে চিঠি দিয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছে, মুখ্যমন্ত্রী তো সবার, মুখ্যমন্ত্রীকে চিঠি দেওয়ার পরে আমরা এই ঘটনা আজকে জানতে পারছি। তাহলে এতদিন ওই এলাকার প্রশাসন কি করছিল?
ওই এলাকার লোকাল থানা কি করছিল? কিচ্ছু করেনি। লোকাল থানা বসে বসে They're শুধু doing nothing. জামালপুর থেকে বালি আসছে আর কয়লা আসছে তার টাকা তুলছিল। ভাবুন তো কত নৃশংস ঘটনা, এবং এই যে নৃশংসতার পর্যায়গুলো কত চরম পর্যায়ে চলে গেলে এখানে বসে বসে আমরা ভাবতে পারছি না তাদের উপর কি অত্যাচার। 6 বছর ধরে সেই জমি বিবাদের মামলা কোর্টে চলছে, কোর্টের মামলা তুলে নিতে হয় বলে জোর দিয়ে চাপ দিয়ে করছে, ভাবা যায় না। না এটা জমির মামলা নয়, এটা বিবাহ সংক্রান্ত মামলা, এবং সেটা নিয়ে যে বিষয়টা তার সাথেও জমির কেস জুগড়ি দিয়েছে, ডেকেছে তো বিবাদে মীমাংসা করার জন্য, সেটা বলছে সম্পত্তি নিয়ে নাকি মীমাংসা। না না এটা বিবাহ সংক্রান্ত। যাই হোক, তাহলে বিবাহ সংক্রান্ত বিষয়ের সাথে যদি এই মামলা জড়িত থাকে তাহলে ভাবুন সিএম কে জানানো, সিএম জেনে যাচ্ছে। কি মনে করছেন পুলিশ কেন পদক্ষেপ করছেন না? মুখ্যমন্ত্রী তো নিজে সরাসরি বলে দিয়েছেন যে এই ঘটনাগুলো যাতে না ঘটে, তারপরেও স্থানীয় তৃণমূল নেতৃত্বের কথা কেন শুনছে স্থানীয় লোকাল থানা? কেন, কি মনে হয়? দেখুন ডিএম সিএম জানলো। হ্যাঁ হ্যাঁ, পশ্চিমবঙ্গে আমরা দেখেছি জানলো না। পুলিশের পদোন্নতি হয় বা পুলিশের পদ থেকে নামিয়ে দেওয়া হয় কিছু বিশেষ ক্ষেত্রে। খারাপ মানে ভালো কাজ করলে পদোন্নতি হয় না। তৃণমূল কংগ্রেস যদি সেই পুলিশ অফিসারের এলাকায় যদি তৃণমূল কংগ্রেস ভোটে যেতে সেই অফিসারের পদোন্নতি হয়, সেখানে যদি তৃণমূল কংগ্রেস হারে সেই পুলিশ অফিসারের উপরে শাস্তির খাড়া নেমে আসে। ঠিক একই জিনিস যেটা আমরা উত্তরপ্রদেশে এবার দেখলাম যে এতগুলো সিটে পরাজয়ের জন্য 13 জন জেলা শাসককে বদলি করা দেওয়া হয়েছিল, সরাসরি অভিযোগ করে যে এরা সাহায্য করেনি বলে আমরা এতগুলো সিটে হেরেছি। অর্থাৎ আমরা যেটা বারবার বলি যে কোথায় যেন 59 আর 56। আসবো সিপিআই এর কাছে। গৌতম রায়, না না একদম যেটা তুমি পুলিশ কেন পদক্ষেপ করছে না? সেটা পুলিশ পদক্ষেপ করবে না ভাই, কারণ পুলিশ এই রাজ্যে দলদাস কৃতদাসে পরিণত হয়েছে। পুলিশের কাজ হচ্ছে অন্যায়কে দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া। তাহলে এটা ভাবা যায় যে আইনে চলছে, যে আইনের পথে চলছে যে বিষয়, সেই বিষয়টা সালিসি সভায় নিয়ে এসে একটা রাজনৈতিক দলের অফিসে নিয়ে এসে তাকে মারধর করা হচ্ছে, এবং সে ভয় পেয়ে লিখছে 14ই জুনের ঘটনা, আজকে হয়ে গেছে 5ই জুলাই, 21 দিন কোনো ধরনের কোনো স্টেপ নেওয়া হয়নি। এবং আমার ধারণা কোনো ধরনের কোনো স্টেপ নেওয়া সম্ভব নয়, তার কারণ গভর্নমেন্ট এটাকে এন্ডোর্স করছে, এই অন্যায়কে দুর্নীতিকে এন্ডোর্স না করে সরকার এন্ডোর্স করছে। পুলিশ মন্ত্রী যেখানে বলছেন তারপরেও পুলিশ কাজ করছে কেন হচ্ছে 100 না না কাজ করছে না তা না, কোথাও একটা মিসকমিউনিকেশন হয়েছে। এভাবে মানে পাগলের মতো ঝাঁপিয়ে পড়লে তো হবে না সরকারের উপর, তারও কাজ করার একটা পদ্ধতি আছে, একটা সময়সীমা আছে, অনেক জাস্ট একটা ইলেকশন আরে বর্ষায় ওই পরিবারটা খাবে কি থাকবে কোথায়, নতুন ঝাঁপিয়ে পড়বে না। না মিসকমিউনিকেশনটা কাজ জন্য করা যাচ্ছে না। সরকারের কাজ নতুন আইনটা আসেনি, 14 তারিখ নতুন আইনটা আসেনি। আসছি না উনি যেটা বলছেন 100 বার ঠিক কথা, মিসকমিউনিকেশন হচ্ছে, সেটা হচ্ছে সরকারের সঙ্গে দলের, এখানে মিসকমিউনিকেশন হয়ে যাচ্ছে। সিএম না জানতে পারলে ঘটনাটা চাপা পড়ে নিচের যেত। তলার সঙ্গে উপরের তলার, সরকারের সঙ্গে দলের, এই ঘটনা মিসকমিউনিকেশন জমি মাফিয়াদের বিরুদ্ধে অভিযোগ, জমি মাফিয়াদের নাম উঠে আসছে তৃণমূল কংগ্রেসে। আমরা সেই আলোচনায় যাব, একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন। আজকে বসুন্ধরা ইন প্রবলেম। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বাংলা বলছে, আপনাদের সঙ্গে রয়েছে আমি অঙ্কুর। একদিকে সালিশি সভা, অন্যদিকে জমি মাফিয়ার ঘটনাতেও, সরকারি জমি জবরদখল করার ঘটনাতেও তৃণমূলের দিকে অভিযোগের আঙুল। এর আগেই মুখ্যমন্ত্রীর কথায় দেবাশিস প্রামাণিক নামে এক ব্লক সভাপতিকে গ্রেপ্তার করা হয়েছিল। শিলিগুড়ির ভোরের আলোর যে জমি রয়েছে সেই জমি জবরদখল করার অভিযোগ, এবং সেই ঘটনার প্রেক্ষিতে এবার শিলিগুড়ি জলপাইগুড়ি যে উন্নয়ন পর্ষদ, সেই পর্ষদের অন্যতম সদস্য গৌতম গোস্বামীকে গ্রেপ্তার করা হয়েছে দিল্লি থেকে। কি বলবেন বসুন্ধরা? একের পর এক ঘটনা, আপনাদের দলের নেতা। না নেতা তো কি হয়েছে, অন্যায় যদি হয়ে থাকে, কোথাও যদি কিছু গন্ডগোল হয়ে থাকে, সেখানে কিন্তু শাস্তির অধীনে তাকে আসতেই হবে। এটা তো মানে কি বলবো, রাজধর্ম বলতে পারেন। আমরা নিজেদের দলের কোনো লোক বলে তারা তাদেরকে রেয়াত করা হয়েছে, ব্যাপারটা এরকম নয়। এটাই তো সব থেকে বড় অ্যাডমিশন যে একটা গুড গভর্নেন্স চলছে। অবশ্যই, এবং সেটা মুখ্যমন্ত্রী বলার পর ছেলে হয়ে যায় কেন? বলার পর এগুলো মানে দেখতে পাওয়া গেল যে গৌতম গোস্বামী, দেবাশিস প্রামাণিক এদেরকে গ্রেপ্তার করার মতো ছিল। হ্যাঁ, মুখ্যমন্ত্রী তো দায়িত্বে আছেন। পুলিশ কাজ করছিল না, স্থানীয় তৃণমূল নেতৃত্ব এদের মাথার উপর হাত রয়েছে বলে, কারণ এটা গৌতম দেবের ঘনিষ্ঠ। এই গৌতম গোস্বামীর সঙ্গে মিমি চক্রবর্তী, এদের গৌতম দেব এদের সঙ্গে খুবই ক্লোজ। না না তা নয়, ব্যাপারটা তা নয়, ব্যাপারটা সমস্ত খবর পুলিশের কাছে থাকে না, কোথায় কোন জমি মুখ্যমন্ত্রীর কাছে থাকে। শুনুন, হ্যাঁ মুখ্যমন্ত্রীর কাছে থাকে, কিন্তু পুলিশের কাছে থাকে না। উনি
পুলিশ Administration থাকবে না, মুখ্যমন্ত্রী দেখে ওনার কথাটা শেষ প্রত্যেকটা করি। জমির বাউন্ডারি কত ডেসিমালে, সরকারের কত ডেসিমাল খাস, কোনটা শালি, এত এগুলো মুখ্যমন্ত্রীর থাকা সম্ভব। সূক্ষ্ম না, মুখ্যমন্ত্রীর কাছে থাকে না, এত সূক্ষ্ম ধারণাটা পুলিশের কাছে থাকে না। থাকে না পুলিশ না, এত প্রত্যেকটা জমির মাপ পুলিশের কাছে থাকে প্রত্যেকটা না। জমির মাপ থাকার কথা নয়, না, কিন্তু থাকার কথা নয়। এই যে জমিটা জবরদখল করছে সেটা নিশ্চয়ই কোনো একটা জবরদখলের পুরসভার news থাকবে না। পুরসভার জমি, সেই পুরসভা তার মানে পুলিশকে জানালেও তারপরে না, পুলিশ সেই 7 দিন ধরে সেই পুরসভাকেও মানে মুখ্যমন্ত্রীর কাছে জবাবদিহি করতে হবে। হ্যাঁ, সেই পুরসভাকে জবাবদিহি করতে হবে, কিন্তু এতদিন ধরে করেনি। না, এতদিন ধরে করেনি। যেই মুখ্যমন্ত্রী বললেন সবাই সবকিছু জানতে পেরে গেল, সবাই সবকে দিল্লি থেকে ধরে নিয়ে আসলো। মুখ্যমন্ত্রীর বক্তব্যই তো শিরোধার্য এই রাজ্যে। হ্যাঁ, মুখ্যমন্ত্রীর বক্তব্যই শিরোধার্য। মানে শুধুমাত্র একটাই এই ঘটনা প্রশ্ন নয়, করবো। আরেকটি ঘটনাও রয়েছে। এই ভোরের আলো পর্যটন কেন্দ্রের কাছে জুলপি রায় বলে তার জমিও দখল করে নেওয়া হয়েছিল, এবং আরেকজনের ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি সেটি জলপাইগুড়ির ঘটনা। সেখানে একজন বিজেপি নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। এই বিজেপি নেতার নাম উত্তম রায়। এই বিজেপি নেতা তিনি কি বলছেন আমরা একবার শোনাবো। তাকে যখন গ্রেপ্তার করছে পুলিশ, তিনি কি বলছেন, তার কি দাবি, আমরা একবার শোনাবো। উত্তম বাবু কি বলবেন? কি বলবেন? আমার ব্যবস্থা নেই, কিন্তু আমি বিজেপি করার অপরাধে আমার কাছ থেকে গ্রেফতার করা হয়। আপনারা শুনলেন, বিজেপি করার অপরাধে তাকে গ্রেপ্তার করা হলো। মানে গৌতম গোস্বামী এবং দেবাশিস প্রামাণিক দুজন তৃণমূল হয়ে গেছে, একটা ব্যালেন্স করতে হবে, সেজন্যই বিজেপি। দীপঙ্কর দা কি মনে করছেন? না, এটা একদম আপনি যে কথাটা বললেন একেবারে সঠিক কথা, ব্যালেন্স করতে হবে। তৃণমূলের দুজন ধরা পড়ে গেল, বিজেপির একজনকে ধর। সে ভদ্রলোক পাট্টা পেয়েছে বামপন্থী শাসন সময় যখন ছিল, সেই সময় পাট্টা পেয়েছে, সেই পাট্টার জমি নাকি যে জোর করে দখল করেছে। তা পাট্টা যে গভর্নমেন্ট দিয়েছিল, সরকারি গভর্নমেন্টে পাট্টা পেয়েছে, সে বসবাস করেছে, ব্যালেন্স করে যে উত্তমবাবুকে ধরেছে। কথাটা তা নয়, কথাটা হচ্ছে এখানে আরেকটা বিষয় আছে। রায়গঞ্জে বিএলআরও অভিযোগ করেছেন এই আমাদের উত্তম রায়ের বিরুদ্ধে। রাজগঞ্জের বিএলআরও, আপনারা যাবেন বিএলআর অফিস, এখানে যারা বসে আছেন, প্রতিটা বিএলআর অফিস, আমি নিজে ভুক্তভোগী। আমার বাড়ি বারাসাত নওপাড়ায়, সেখানে আমি পর্চা করতে গেছি, আমাকে বলছে 1 কাঠা 1.5 কাঠা 2 কাঠা জমির পর্চা 1 লাখ টাকা দিতে হবে। বিএলআরও অফিসগুলো কি হয়েছে, যারা এখানে জমি আছে, একদম আমি যা বলছি মিডিয়ার সামনে যারা টিভি ক্যামেরায় বসে রয়েছেন, প্রতিটা লোক বলবে টাকা ছাড়া বিএলআর অফিসে কিছুই হয় না। তাহলে মুখ্যমন্ত্রীকে কেন বলতে হলো, আমার সেই প্রশ্ন। মুখ্যমন্ত্রী সমস্ত কিছু জানেন, তাহলে তার বিএলআরও চুরি করে, তার বিএলআর জমিতে সামনে বিএলআর অধীনে থেকে এরকম জমি চুরি হয়ে যাচ্ছে। একটা প্রশ্ন, আপনি যেটা বলছেন আমরা তো দর্শকদের শোনালাম, আপনার কাছে একটা প্রশ্ন, যেটা তৃণমূল কংগ্রেসের যুক্তি, যে এত কিছুর পরেও তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীদের, মানে বেশ বড় নেতা এই গৌতম গোস্বামী, যার সঙ্গে ফিরাদ হাকিম থেকে গৌতম দেব, এদের যোগাযোগ ছিল, ঘনিষ্ঠতা ছিল, তারপরেও তাদেরকে গ্রেপ্তার করতে কিন্তু রাজ্য প্রশাসন ভাবছে না। এটা কি কোনো একটা প্রশাসন তো ভাবছে না, মুখ্যমন্ত্রীকে বলার পরে গ্রেপ্তার হলো কেন? তাহলে মাঝখানে আর কি আছে? আর মাঝখানে সব চোর বসে আছে, আর হিস্সা তোলার লোক বসে আছে। সেটা তো মুখ্যমন্ত্রী নিজেই বলছেন। মুখ্যমন্ত্রী একা প্রশাসন, আর সব আগে বলতো আমি একা লিডার, আর সব ল্যাম্প পোস্ট, এক পোস্ট আর সব ল্যাম্প পোস্ট, আর এখন একা প্রশাসন। তার মানে কি এটা পরিষ্কার, অন্তত আপনার কথাতেও এটা মনে হচ্ছে, তার মানে মুখ্যমন্ত্রীর অন্তত প্রশাসনিক সদিচ্ছা আছে। মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সদিচ্ছা আছে, তিনি সব জানেন। এদিকে বলেন চোরকে চুরি করো, ওদিকে গৃহস্থকে বলেন যে কোনো সেই জায়গাটাই চলছে। একটা কিছু মুখ্যমন্ত্রী সব জানেন, আমি এটাই বলছি, চুরি করাটাই মুখ্যমন্ত্রী জানেন, আর সমস্ত চোরগুলোকে আমি আসবো কংগ্রেসের কাছে। কংগ্রেস কিভাবে দেখছে বিষয়টিকে? হ্যাঁ, এই যে ওই জায়গাটার নাম কি, আপনার রাতের অন্ধকার নাকি জায়গাটা? ভোরের আলো। ও সরি, না আসল কথা ভোরের আলো আর রাতের অন্ধকার তো মিলেমিশে, মানে যাই হোক, এটা সারা দিনের সবথেকে শুভ সময়। শুনি। হ্যাঁ, কথাটা হচ্ছে যে প্রথমে ধরা পড়লেন দেবাশিস প্রামাণিক। কে দেবাশিস প্রামাণিক? না, ডাবগ্রাম ফুলবাড়ি ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি, এবং তার সূত্রে আরো 2-3জন ধরা পড়লেন। এবার তাদের সূত্রে এলেন গৌতম গোস্বামী, তিনি ব্লকের সহ সভাপতি, উন্নয়ন পর্ষদের সদস্য। হ্যাঁ, অভিযোগ উঠছে, অভিযোগ অস্বীকার হচ্ছে, কোনো ঘটনা ঘটেনি। অভিযোগ কাদের বিরুদ্ধে হচ্ছে? না, একজন ব্লক সভাপতি, একজন ব্লক সহ সভাপতি, এবং ওখানকার ওই কি বলে জলপাইগুড়ি শিলিগুড়ি ওই উন্নয়ন পর্ষদের তিনি আবার সদস্য একজন। এবং তার চেয়েও মজার ব্যাপার আছে, আমরা গতকাল না গত পরশু যেটা দেখেছি, যে এতে বরানগরে আইএসআই এর সামনে একজন দুষ্কৃতীকে গ্রেপ্তার করা হলো, তৃণমূল কংগ্রেসের নেতা। তিনি বললেন যে আমাকে গ্রেপ্তার কোথায় কথা হলো, আমি তো এসে আত্মসমর্পণ করলাম। আজকেও গৌতম গোস্বামী কিন্তু একই কথা বলেছেন, যে আমাকে পুলিশ গ্রেপ্তার করেনি,
আমি এসে আত্মসমর্পণ আমি সারেন্ডার করছি। আমি সারেন্ডার করছি, তো কি হলো এটা হচ্ছে তাতে? আসল। না কিছু তাতে হয়নি, কি হলো? কিছু গ্রেপ্তার হয়নি করলে তো, আপনার কি কিছু সুবিধা? হয়নি তো। আত্মসমর্পণ না না, করে গ্রেপ্তার আর কিছু- আত্মসমর্পণ সেকশনটা করতে পারেনি, তো। মানে পুলিশ গ্রেপ্তার করতে পারেনি। সেকশনে না, না, বদলাতো তো। পুলিশ এমনকি গ্রেপ্তার করতে গ্রেপ্তার আর পারেনি। আত্মসমর্পণ, আচ্ছা, যদি পুলিশ গ্রেপ্তার করতে না পারে, গ্রেপ্তার আর যার বিরুদ্ধে মামলা, সে যদি নিজে গিয়ে আত্মসমর্পণ করে, তো সেখানে তৃণমূল কংগ্রেসের দোষটা না না, কোথায়? তৃণমূল কংগ্রেস আমি এখনো তো কোনো কিছু ও- দোষ ওই- দিচ্ছি ওই যে না না, তৃণমূল কংগ্রেস কোনো দোষ নেই। ওই optics-টা আপনি পাননি। একটা দলের কেন? সভাপতি, তারপরে নাকি খবরে দড়ি পড়া হলো। একটা দলের তারপরে নাকি সভাপতি খবরে আর দড়ি পড়া হলো। সহসভাপতি যদি তার বিরুদ্ধে অভিযোগ হয়, দলের তো দোষ নেই। আমার বক্তব্য, মুখ্যমন্ত্রী যেখানে একটা প্রশাসনিক সদিচ্ছা দেখাচ্ছেন, এটা অস্বীকার করেন? মুখ্যমন্ত্রী সদিচ্ছা দেখাচ্ছেন 10 বছর বাদে? আমরা 10 বছর ধরে যা কথা বলে এসেছি, আজকে উনি তাই বলছেন, নতুন কি বলছেন? আসবো সিপিআই এর গৌতম রায়ের কাছে। আমরা যা 10 বছর ধরে অভিযোগ করেছি, উনি আজকে তৃণমূল তাই অভিযোগ কংগ্রেসের করছেন। নেতৃত্বকে গ্রেপ্তার করার সিদ্ধান্ত নিচ্ছে প্রশাসন, এটাকে কিভাবে দেখছেন? মুখ্যমন্ত্রীর সদিচ্ছা আছে তো আমি কতগুলো জিনিস আপনাকে একটু মনে করিয়ে দেবো। সেটা হচ্ছে যে অনুব্রতকে কি বলেছিলেন, বীরের আখ্যা দিয়েছিলেন, আর রাজীব কুমারকে ছাড়াতে দৌড়ে চলে গেছিলেন ধর্ণা মঞ্চে, মনে আছে এই পুরনো কথাগুলো? আচ্ছা, শেখ শাহজাহান সম্বন্ধে কি বলেছিলেন, তার বক্তব্য কি ছিল? আরাবুল সম্বন্ধে তার কি বক্তব্য আরে ছিল? ওরা 1 লাখ ভোটে জেতায়। বিষয় জানি হচ্ছে নাকি? তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে অন্যায় দুর্নীতির সঙ্গে তৃণমূলের ওপরের থেকে একেবারে শেষ অবধি, মানে বড় মেজো সেজো ছোট সমস্ত নেতারা মাঝখানে যুক্ত। কিছু নেই। এটা তিনি ভালো করে জানেন, সি নোজ ইট এভরিথিং। তিনি এটাকে এন্ডোর্স করেছেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এন্ডোর্স করতে করতে যে জায়গায় পৌঁছেছে, এখন দেখছেন কোন যে জায়গায় আর পৌঁছেছে? দুর্নীতিকে এন্ডোর্স করেছেন। আহ! ভোট অন্য জিনিস, কি আর ভোট গুড অন্য গভর্নেন্স জিনিস? অন্য জিনিস। সরকার কিসের জিনিস? সরকার যে জিনিস করছেন সেটা হচ্ছে আসছি, গৌতম দা, আসছি। বসুন্ধরা, এই যে প্রত্যেকবার একটু আগে এই কথাটা হচ্ছিল, তখন আপনি আমাদের এই আলোচনায় যোগ দেননি। আপনি সেই জন্যই মনে করিয়ে দিই, এখানে এই বিষয়টাই উঠছিল, যেহেতু ভোটে প্রতিফলিত হয় না এই দুর্নীতি বা এই সংক্রান্ত বিষয়ে আপনাদের দলের অবস্থান, সেই জন্যই কি এই ঔদ্ধত্য? না, ভোটে প্রতিফলিত হচ্ছে না, আমরা জিতছি, সুতরাং আমরা এগুলো করতে পারি, জানো এটা আমাদের অধিকার। এই ঔদ্ধত্য, এই স্পর্ধাকে এই কারণে, এটা কি দলের ভাবমূর্তি খুব হচ্ছে না? উচিত শিক্ষা দিয়ে দেবে, যেমন দিয়ে দিয়েছে এবারে লোকসভা নির্বাচনে। ভোটে প্রতিফলিত হয় না ব্যাপারটা এটা না। বিভিন্ন জায়গায় ভোট কমে, ভোট বাড়ে, বিভিন্ন জায়গায় বিভিন্ন মানে আমাদের প্রতিনিধিরা পরাজিতও হয়েছেন অনেক ক্ষেত্রে। প্রতিফলিত হয় না ব্যাপারটা এরকম না। যখন যেরকম পরিস্থিতি আসবে, তখন বিষয়টাকে সেরকম ভাবে ব্যাখ্যা করলে হবে না। প্রতিফলিত ডেফিনেটলি হয়, ভোটটা তো হয়। প্রতিফলিত হচ্ছে 2021-এও আপনারা যেটা ওই 200 পার বলেছিল, তাদেরকে আপনারা 77-এ থামিয়ে দিয়েছেন, আর লোকসভা নির্বাচনেও আপনারা 18 থেকে 12-তে পাঠিয়ে দিয়েছেন। সেই জন্যই আপনাদের এই ঔদ্ধত্য এবং স্পর্ধা প্রতিনিয়ত বাড়ছে। সিপিএম এর অন্যায় বলে আমি অন্যায় করে যাব, এই পার্টিশন বিষয়টা গত কত বছর ধরে নেই, আপনি একবার নিজে হিসাব করুন না। যত বছর ধরে না থাকলেও সমাজ থেকে অত তাড়াতাড়ি আপনারাই তো বলেন শূন্য পৌঁছে গেছে, এখন সিপিএম কেন, বরং বিজেপিকে নিয়ে বলতে পারেন। না, বিজেপিকে নিয়ে তো 100 বার বলি, সিপিএম কে নিয়ে সিপিএম একটু আগে আমি জাস্ট ওনার পরেই বক্তব্যটা পেলাম, সে কারণে বলছি যে সিপিএম এর যে সন্ত্রাস, এই সন্ত্রাসের কথা মানুষ ভুলে যায়নি। ওদের যে হিপোক্রেসি, লাল ঝান্ডা নিয়ে যে ধরনের হিপোক্রেসি, সেটা মানুষ ভুলতে পারেনি। যদি তৃণমূল কংগ্রেস এত বছর ক্ষমতায় থাকার পর থার্ড টাইমে আসার পরে সকলের মনে পড়ে যে খুব খারাপ জিনিস চলছিল, তাহলে থার্ড টাইমে তারা এলো কেন? গত লোকসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী কি পদক্ষেপ করবেন সেদিকে আমাদের নজর থাকবে। একটা ছোট্ট বিজ্ঞাপনী বিরতিতে যাব, বিজ্ঞাপনী বিরতির পর আবারও ফিরে আসছি আলোচনায়, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বাংলা বলছে। আরেকটি বিষয়, শপথ সংঘাত, যেটা আমরা দেখেছি গত 1 মাস ধরে। দুজন প্রার্থী তারা বিজয়ী হয়েছেন 2টি বিধানসভা উপনির্বাচনে, এবং তারপরেও গত 1 মাস ধরে তাদের শপথ গ্রহণ নিয়ে চলেছে টালবাহানা। অবশেষে আজকে সেই শপথ গ্রহণ হয়েছে, এবং সেই শপথ গ্রহণের পরেও আমরা দেখতে পেলাম শেষ হয়ে হইল না শেষ সেই সংঘাত। রাজ্যপাল আবারও বলেছেন এই যে শপথ গ্রহণ হয়েছে তা আইনি মতে হয়নি, এবং তিনি এই বিষয়ে রাষ্ট্রপতিকে চিঠি পাঠাচ্ছেন। এবং তারপরে স্পিকার, বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়, তিনি কি বলেছেন আমরা একবার শোনাবো। আমি রাষ্ট্রপতিজিকে এর আগে জানিয়ে দিয়েছি, আমি খুশি হতাম যেটা উনি যদি আগেই করতেন। তবে রাষ্ট্রপতিজির কাছে আমরা এর আগেই জানিয়ে দিয়েছি, রাজ্যপাল ওখানে পাঠিয়েছেন, খুব আনন্দের কথা। তবে রাজ্যপালের কোনো টুইটের আমি কোনো উত্তর দেবো না। উনি বলছেন যে কোনো রুল সংবিধানের ঊর্ধ্বে নয়।
রাজ্যপালের কোনো কথা আমি উত্তর দেবো না। আমি যা করার আইনসঙ্গতভাবে করেছি, বিধানসভায় নথিভুক্ত হয়ে গেছে, এর বাইরে আমার কিছু বলার নেই। রাজ্যপালের কোনো ক্ষমতা নেই একজন স্পিকারকে অপসারণ করার, রাষ্ট্রপতিরও ক্ষমতা নেই। কিছু দরকার নেই রাজভবনকে জানাবো, রাজ্যপাল কোথায় ছুটবেন তার ব্যাপার। প্রথমে আসবো বিজেপির কাছে। রাজ্যপালের এই ভূমিকাকে কিভাবে দেখছেন? 1 মাস 1 দিন ধরে তিনি এই বিষয়টি নিয়ে কোনো পদক্ষেপ করলেন না, তারপরে হঠাৎ করে তার মনে হলো ডেপুটি স্পিকারকে দিয়ে করানো যায়, সেটা তার 1 মাস আগে করলে এই সমস্যাটা হতো না। দেখুন, মহামান্য স্পিকার যে কথাটা বললেন সেই মমতা ব্যানার্জির মতো, যে আমি যা পারবো তাই করব, আমার যা নিয়ম, যে আমি যা নিজের তৈরি করবো, নিজের তৈরি করবো। বিচারক, বিচার ব্যবস্থা, আইন ব্যবস্থা সমস্তটাই আমি যা করবো তাই। আপনি প্রশ্ন করেছেন জাস্টিস স্পিকার যে কথাটা বললেন যে আমাকে রাষ্ট্রপতিও সরাতে পারবে না, রাজ্যপালও সরাতে পারবে না বলে আমি যা ইচ্ছা তাই করবো। দেখুন, আপনাকে এখানে আজকে টিভি, আপনার যে প্রোগ্রাম শিডিউল আছে, আপনার মিডিয়া ম্যানেজমেন্টে আপনাকে আজকে এখানে বসিয়েছে অনুষ্ঠান পরিচালনা করার জন্য, কারণ তারা আপনাকে বসাতে পারে। এখানে আপনাকে বসিয়েছে, সুচন্দ্রিমিকা বসানোর জায়গায় যদি আপনাকে বসাতো তাহলে কি মিডিয়া সেই কাজ থেকে সঠিক হতো না? নিশ্চয়ই। তাহলে রাজ্যপাল ব্যাপারটা বোঝা গেল না। আজকে আপনাকে বসানোর কথা বলেছে মিডিয়া ম্যানেজমেন্ট, আপনি না বসে এটা অন্য ব্যাপার হয়ে গেল। এই বাবা, তাহলে কি হলো? কি আমরা আমাদের সহকর্মী না এরকম করে তো না এটাই আলোচনা হচ্ছে, এডিটোরিয়াল পলিসি নিয়ে আলোচনা হচ্ছে, চ্যানেলের এডিটোরিয়াল পলিসি নিয়ে। বিজেপি এটা কি করছে? আমার কথা না, বিজেপির এডিটোরিয়াল পলিসি নিয়ে ভীষণ আছে, কেন এরকম আলোচনা হচ্ছে ওপেনে? না না, এটা ঠিক না, এটা ঠিক না। না, আপনাকে আমি বলার সুযোগ দিয়েছি, যদি বলতে উত্তরটা দিন, আপনি উত্তরটা দিন। আরে কে বলবে না এখন? আমার এখানে আসুন না, প্রথমত এটা ঠিক না, বুঝতে কমপ্লিট করতে দিন, সেন্টেন্সটা কমপ্লিট। তাহলে সেক্ষেত্রে রাজ্যপাল বলেছে ডেপুটি স্পিকার শপথ বাক্য পাঠ করাবে। রাজ্যপালের এই ক্ষমতা আছে কাকে শপথ বাক্য পাঠ করানোর জন্য পাঠাবেন। তিনি স্পিকারকে বলেননি, স্পিকার গায়ের জোরে গিয়ে করতে গেছেন। এটা অন্যায় নয়? আরে সাংগঠনিক এটা কি সাংবিধানিক অন্যায় নয়? এই কমিটির এক্সটেনশন বৈঠকের প্রেক্ষিতে সেটা যদি স্পিকার করে বাধ্যবাধকতা, আর এটা বোঝার চেষ্টা মমতা ব্যানার্জিও করেন না, আপনারা করতে চান। কংগ্রেস কিভাবে দেখছে? দেখুন, আর্টিকেল 188 যেটা বলছে যে রাজ্যপাল ঠিক করবেন কাকে দিয়ে শপথ বাক্য পাঠ করাবেন। তাহলে প্রথমেই আমার যেটা বলা সেটা হচ্ছে, যখন সাগরদিঘিতে যখন আমাদের প্রথম একজন জিতল, আবার সাগরদিঘি চলে, তখন আমরা একই জিনিস দেখলাম যে 1 মাস ধরে তাকে শপথ বাক্য পাঠ করানো, আজকে সেটাই কিন্তু ফিরে এলো। কবে তাকে পাঠ করানো হলো না, তিনি যখন তৃণমূল কংগ্রেসে যাবেন বলে তিনি যখন তাকে রাজি করাতে পারলো, তখন তাকে গিয়ে শপথ বাক্যটা পাঠ করানো হলো। আজকে সেই জিনিসটা ঘুরে ফিরে আসছে, কিন্তু আসছে বলে যে ঘটনাটা ঘটছে আমরা একে চোখ বুজে কখনোই সমর্থন করতে পারি না। রাজ্যপালের অবশ্যই এখানে ক্ষমতা, যে রাজ্যপাল ঠিক করবেন যে কাকে দিয়ে করাবেন, কিন্তু প্রশ্নটা হচ্ছে যে রাজ্যপালের এটা বোঝা উচিত যে 31 দিন কেটে গেল, সেই এলাকার মানুষগুলো তাদের যে জনপ্রতিনিধি না থাকার জন্য তারা বিভিন্ন রকম কাজ থেকে তারা বঞ্চিত হলেন। এখানে এই ইগো নিয়ে রাজ্যপালের বসে থাকার কোনো প্রয়োজন ছিল না, এবং তিনি দিল্লি চলে গেলেন, তিনি মামলা করলেন, এমনকি এই দুজনের বিরুদ্ধে আবার রাষ্ট্রপতিকে চিঠি পাঠাচ্ছে। এবং শুধু তাই নয়, যেটা বারবার বলা হচ্ছে যে যদি শপথ ভুল হয়, 1 মিনিট, এটা আইনের প্রশ্ন বলছি একটা, শপথ যদি ভুল হয়, শপথ ভুল হয় তাহলে 500 টাকা করে জরিমানা হবে। কিন্তু এখানে আমি বলে যাচ্ছি এখানে 500 টাকা জরিমানার কোনো প্রশ্ন নেই। শপথ ভুল হলো, এখানে শপথ যখন হয়ে গেছে 500 টাকা জরিমানা হবে। সিপিআই এর কাছে কেন এগুলো করা হচ্ছে? শুনি বিষয় হচ্ছে আমাদের রাজ্য কিভাবে চলছে এটা পরিষ্কার। রাজ্যের 2জন বিধায়কের শপথ বাক্য পাঠ করানোর বিষয় 1 মাস অতিক্রান্ত। রাজ্যপালের কি অধিকার বর্তায়, কি তার ক্ষমতা রাজ্যপাল ভালো করে জানেন। সাংগঠনিক এবং সাংবিধানিক তার তো না জানার কোনো কারণ নেই। তো এই যে একটা সময়, এই সময়টার কালক্ষেপ করার কি প্রয়োজন? 1 মাস যাবে একটা 2টো বিধায়ককে শপথ বাক্য পাঠ করাতে। দ্বিতীয় বিষয় হচ্ছে যে রাজ্যের
মাননীয় মুখ্যমন্ত্রী এবং রাজ্যপাল। এ তো নতুন আজকে বিবাদটা এই যে শপথ বাক্য রচনার বিষয় নয়, এই বিষয় হচ্ছে প্রত্যেকটা বিষয় নিয়ে। ভবনের একটা ঘটনা, সেই রাজ্যপাল সম্পর্কে মাননীয় মুখ্যমন্ত্রী যা ব্যাখ্যা দিয়েছিলেন প্রেসের কাছে, প্রিন্টিং ও ইলেকট্রনিক্স মিডিয়ার সামনে, সেহেতু এগুলো তো শোভন নয়। রাজ্যের রাজ্যপাল আর রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এ সম্পর্ক যদি এই জায়গায় দাঁড়ায় যে একজন আরেকজনকে চ্যালেঞ্জ করছেন এবং সকল সময় এটা কোর্ট রাষ্ট্রপতি এই জায়গায় যদি চলে যায় তাহলে রাজ্য চলবে না। কিন্তু একটা কথা বলছি, জেনারসিটি ইজ অ্যাকচুয়াল পাওয়ার। হ্যাঁ, রাজ্যপালের বিরুদ্ধে যে কোনো যদি কিছু অভিযোগ থেকেও থাকে, ওনার তো একটা কনস্টিটিউশনাল ইমিউনিটি আছে, যে কেউ ওনার বিরুদ্ধে তদন্ত করা, মামলা করা এসব অত সহজ ব্যাপার নয়। উনি যদি খুব জেনারেস হয়ে সায়ন্তিকাকে আর আরেকজন যে বিধায়ক আছেন ওনাকে, হ্যাঁ, তাকে যদি শপথ বাক্যটা পাঠ করিয়ে দিতেন তাহলে এত কথা, একই ব্যাপার মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন রাজ্যপালের ব্যাপারে যে আমি জানি, এক মাস আগে আমার কাছে রিপোর্ট আছে। ইগো ধরে রাখার কোনো মানে নেই। আফটার অল যিনি প্রতিনিধি হয়েছেন, ওনার প্রতিনিধিত্ব উনি তো কেড়ে নিতে পারবেন না। শুধু ওইটুকু একটা মানে নিয়ম রক্ষার, ওইটুকু একটা প্রোটোকল, ওইটুকু আটকে রেখে বারবার নিজেকে আগে স্পিকার করে দিতেন তাহলে কিন্তু রাজ্যপালের সত্যি কিছু করার স্পিকারের নামে চিঠিটা ইস্যু করেছিলেন রাজ্যপাল, ফলে সেইটা কিন্তু রাজ্যপাল বাঁচাতে এটা করেছিলেন বলে রাজনৈতিক মহলের আকাঙ্ক্ষার ধারণা। শেষ পর্যন্ত রাষ্ট্রপতির কাছে চিঠি পাঠানোর পর এই বিধায়কের শপথ সংঘাতে আর কিছু হয় কিনা সেদিকে আমাদের নজর থাকবে। আমাদের আজকের আলোচনা এখানেই শেষ করছি। বাংলা বলছে সময় একেবারেই শেষ। আমাদের সঙ্গে এই আলোচনায় ছিলেন দীপঙ্কর সরকার, বসুন্ধরা গোস্বামী, পার্থ মুখোপাধ্যায়, গৌতম রায়। আপনাদের প্রত্যেককে আপনাদের মূল্যবান মতামতের জন্য অসংখ্য ধন্যবাদ। শেষ করছি বাংলা বলছে। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।